বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় হাইতির বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সতর্ক ব্রাজিল। একাদশে রদবদলের পাশাপাশি সেলেসাওরা পরিবর্তন আনতে চলেছে ফরমেশনেও। এই ম্যাচে ভিনির সঙ্গে আক্রমণ ভাগ শুরুর একাদশে খেলবেন মেথিয়াস কুনিয়া, আর ডিফেন্সে ইবানেজের জায়গা ছাড়তে হবে দানিলোর কাছে। হাইতি ম্যাচের আগে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল দলের একাদশ বিশ্লেষণ করেছেন এস এম ইকবাল। ব্রাজিল মরক্কোর বিপক্ষে যেভাবে বিশ্বকাপ শুরু করেছে তাতে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত টিম ম্যানেজমেন্ট, আর তাই হাইতির বিপক্ষে মাঠে নামার আগে একাদশ এবং কৌশলেও পরিবর্তন আনতে চলেছেন কার্লো আনচেলত্তি। শুরু করব ডিফেন্স লাইন দিয়ে, কেননা গোলপোস্টের নিচে কোনো পরিবর্তন আসছে না, সেখানে অভিজ্ঞ লিসন বেকারের উপরই আস্থা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। তবে ডিফেন্স লাইনে একটি পরিবর্তন আসছে, রজার ইবানেজ তাকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে দানিলোর কাছে। সেন্টার ব্যাক পজিশনে মার্কিনিওস এবং তার সঙ্গে মাগালেস এই ম্যাচেও স্টার্টিং 11-এ থাকছে। লেফট ব্যাক পজিশনে, মিডফিল্ড পজিশনে কৌশলগত একটু পরিবর্তন আনতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে আমরা যেমনটি দেখেছি ব্রাজিল শুরু করেছে 4-2-3-1 ফরমেশনে, এবারে হাইতির বিপক্ষে তারা শুরু করতে পারে 4-4-2 ফরমেশনে, যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলে ফেলতে পারেন আনচেলত্তি। তবে উইং পজিশনে একটু পরিবর্তন আসতে চলেছে। আমরা বার্সেলোনাতে বা এর আগের ম্যাচেও যদি দেখে থাকি, রাফিনিয়া সাধারণত রাইট উইংয়ে খেলে থাকেন, কিন্তু এবার তাকে পাঠানো হচ্ছে লেফট উইংয়ে, আর লেফট উইং থেকে লুকাস পাকেতাকে খেলানো হচ্ছে রাইট উইংয়ে। আক্রমণ ভাগের দিকে যদি তাকায়, গেল ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফর্ম না করলেও আপ টু দ্য মার্ক ছিলেন। দুর্দান্ত একটি গোল করেছেন এবং একই সঙ্গে গোলের অন্তত দুটি ক্লিয়ার চান্স তিনি ক্রিয়েট করেছিলেন, যদিও অন্যরা সেটা কাজে লাগাতে পারেননি। তাই ভিনি জুনিয়র যে জায়গাটাতে খেলছেন এটা মোটামুটি নিশ্চিত। তার সঙ্গী হিসেবে এখানে থাকতে পারেন ম্যাথিউস কুনিয়া, কেননা আগের ম্যাচে ইগর থিয়াগোকে মাঠে নামে একটা ভুলই করেছিলেন তিনি, এবার আর সেই পথ মারাতে চান না ইতালিয়ান মাস্টারমাইন্ড। মোটাবেগে বলা যেতে পারে এই একাদশ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, কেননা এই ম্যাচটা তাদের জন্য মাস্ট উইন হয়ে উঠেছে এই জন্যই যে স্কটল্যান্ড ভালো করছে। তারা প্রথম ম্যাচে হাইতিকে 3-0 ব্যবধানে টেবিলে লিড করছে। মরক্কো ব্রাজিলের সঙ্গে ড্র করলেও তারা 2 নম্বর পজিশনে রয়েছে। সুতরাং ব্রাজিলকে যদি নকআউট পর্বের সমীকরণে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এই ম্যাচে পয়েন্ট হারানো চলবে না, এবং সেটা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। ব্রাজিল ম্যাচের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ব্রাজিল ম্যাচের খবরাখবর জানাবেন। ব্রাজিলের জন্য কিন্তু ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে কিন্তু ব্রাজিল অলরেডি ব্যাকফুটে রয়েছে। তারা যদি আজকের ম্যাচে বড় ব্যবধানে জয় না পায় তবে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এটা কিন্তু একটা বড় বাধা হতে পারে, কারণ মরক্কো যেই ধাঁচের ফুটবল খেলেছে ব্রাজিলের বিপক্ষে, তারা আমরা বলতেই পারি যে অন্য দুই প্রতিপক্ষ তারা যে আরো দুটো ম্যাচ খেলবে গ্রুপ পর্বে, ডমিনেট করে খেলতে চাইবে এবং গোল ব্যবধান বাড়িয়ে নিতে চাইবে। সো ব্রাজিল যদি গোল ব্যবধান পিছিয়ে যায় তবে কিন্তু গ্রুপ রানার্স আপ হিসেবে যদি ব্রাজিল নকআউট পর্বে যায় তবে হয়তো নকআউট পর্বে তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে, এবং সেই সমীকরণেই কিন্তু আসলে ব্রাজিল কিছুটা হলেও এগিয়ে থাকতে চাইবে। এবং যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সহকর্মী এস এম ইকবাল জানাচ্ছিলেন কেমন হতে পারে একাদশটা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে তার একাদশে পরিবর্তন আসছে ফিলাডেলফিয়াতে, এবং পরিবর্তন কিন্তু একটা বা দুইটা না, আমরা এরও বেশি পরিবর্তন দেখতে পারি। একটু জানিয়ে দিতে চাই যে পরিবর্তনগুলো আসলে কোথায় হতে পারে। আমরা জানি গত ম্যাচে ব্রাজিল কিন্তু একদম আন্ডার পারফর্ম করেছিল, এবং ব্রাজিলের যেই স্কোয়াড নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছে, সি গ্রুপে তাদের এই স্কোয়াডের গড় ফুটবলারদের বয়সটা কিন্তু সবচেয়ে বেশি, 28 বছর বয়সেরও কিন্তু বেশি, এবং তাদের ব্যাকফোরে যে 4 জন গত ম্যাচে খেলেছিল এদের মধ্যে শুধুমাত্র গ্যাব্রিয়েল মাগালাস এই একজন ফুটবলারের বয়স ছিল কিন্তু 30-এর নিচে। সো কাউন্টার অ্যাটাক থেকে যদি আসলে আক্রমণ করতে চায় হাইতি, তবে তাদের এই ব্যাকফোর যেহেতু যদিও তার অনেক অভিজ্ঞ, তবে যেহেতু বয়সের কিছুটা একটা ব্যাপার কিন্তু থেকেই যায়, সেক্ষেত্রে তাদের সেটা সামলাতে কিছুটা হলো হিমশিম খেতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মাগালাস এবং মার্কুইনোস এই দুইটা পজিশন কিন্তু ঠিক থাকবে, এবং দুই লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে হয়তো বা চেঞ্জ আমরা দেখতে পারি। একই সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডে গত ম্যাচে কাসেমিরো খেলেছিলেন। কাসেমিরো কিন্তু আমরা জানি যে কোচ কার্লো আনচেলত্তির খুব পছন্দের একজন খেলোয়াড়, কারণ আমরা জানি যে কাসেমিরো রিয়াল মাদ্রিদে ছিলেন, কার্লো আনচেলত্তির অধীনে খেলেছেন, এবং তিনি কিন্তু গত মৌসুমটাও ক্লাব ফুটবলে ভালো কাটিয়েছিলেন, কিন্তু তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না। সেখানে আমরা দেখতে পারি ব্রুনো গিমারেস তিনি থাকবেন, তিনি অটোমেটিক চয়েস ব্রাজিল দলে। তার সাথে হয়তো আমরা দেখতে পারি ফাবিনিও কিন্তু লিভারপুলে লম্বা সময় কাটিয়েছেন, অভিজ্ঞ ফুটবলার। গত ম্যাচেও তিনি নেমেছিলেন বদলি হিসেবে। এরপর অ্যাটাকিং মিডফিল্ড
মিডফিল্ড যদি আমরা পজিশনে বলি, ভিনি জুনিয়রের কথা বলতেই হয়। গত ম্যাচের ম্যাচ সেরা তিনি, পুরো মাঠ জুড়ে কিন্তু খেলেছিলেন, যেমন আক্রমণ করেছেন, বল তৈরি করে দিয়েছেন, একই সঙ্গে তিনি ডিফেন্সেও কিন্তু এসেছেন যখন প্রয়োজন পড়েছিল। তো সবকিছু মিলে আমরা বলতে পারি রাফিনিয়া, লুকাস পাকেতা এবং ভিনি জুনিয়র, এই তিনজনের যে অ্যাটাকিং মিডফিল্ড বা যে উইং পজিশনটা রয়েছে, এখানে আসলে রাফিনিয়া এবং ভিনি জুনিয়রের স্থানটা একেবারে পাকাপোক্ত। তবে লুকাস পাকেতার জায়গায় হয়তো একটা পরিবর্তন আসতেও পারে, কিন্তু কার্লো আনচেলত্তি এই বিষয়টা কিন্তু এখনো রহস্য রেখেছেন। তবে একটা জায়গায় পরিবর্তন আসছে স্ট্রাইকিং পজিশনে, সেটা অনেকটা নিশ্চিতই। গত ম্যাচে ইগর থিয়াগো খেলেছিলেন, ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার, কিন্তু একেবারেই তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। পুরো ম্যাচে 62 মিনিট আসলে তাকে বদলি হিসেবে নামানো হয়, বদলি হিসেবে তাকে তুলে ফেলানো হয়। তার বদলি হিসেবে নামেন মাথিউস কুনিয়া। কিন্তু আমরা জানি যে ইপিএল এ খেলছেন এবং গত মৌসুমটা তিনিও গোলের মধ্যে ছিলেন, এবং মরক্কোর বিপক্ষে মাঠে নামার পর তার কিন্তু তাকে সামলাতে কিছুটা হলেও কিন্তু প্রবলেম ফেস করতে হয়েছিল মরক্কোর ডিফেন্ডারকে। তো ইগর থিয়াগোর জায়গায় হয়তো আমরা আজকের ম্যাচে দেখতে পারি মাথিউস কুনিয়াকে, কারণ ইগর থিয়াগো গত ম্যাচে যেটা বললাম যে 62 মিনিট খেলেছেন, মাত্র 5টা পাস দিয়েছেন এবং গোলমুখে 2টো শট নিয়েছেন, একটা অন টার্গেট ছিল, একটা অফ টার্গেট। এর বাইরেও কিন্তু প্রথমার্ধে একটা ক্লিন হেডারের সুযোগ পেয়েছিলেন এই ইগর থিয়াগো, কিন্তু সেই হেডার থেকে তিনি গোল করতে পারেননি। হয়তো সেই গোলটি করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো এবং হয়তো তিনিও তার জায়গাটা একাদশে ধরে রাখতে পারতেন। তো আজকে কিন্তু বড় একটা আসলে দায়িত্ব পড়ে গেছে মাথিউস কুনিয়ার কাঁধে। যদিও ব্রাজিল দলের হয়ে তার রেকর্ড খুব একটা ভালো না, 24 ম্যাচ খেলে মাত্র 1 গোল করেছেন। তারপরও যেহেতু প্রতিপক্ষ যখন হাইতে র্যাঙ্কিংয়ের বিস্তর ফারাক, তখন কিন্তু আমরা বলতেই পারি যে হয়তো এই ম্যাচে ব্রাজিল তাদের সেরা ছন্দ ফিরে পাবে এবং তারা হয়তো বড় ব্যবধানে জয় তুলে নেবে। হাইতে কিন্তু আমরা বলতে পারি যে ক্যারিবিয়ান দল, দীর্ঘদিন পর তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে ফিরেছে। প্রথম ম্যাচটা তাদের খুব একটা ভালো কাটেনি, হার দিয়ে শুরু হয়েছে। তারাও কিন্তু চাইবে যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে কোনো না কোনোভাবে রুখে দিতে, কারণ ছোট দলগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো খেলছে এবং আসলে ব্রাজিলের সমর্থকরাও কিন্তু চান যে আর্জেন্টিনা যেভাবে রাজকীয় ঢঙে বিশ্বকাপ শুরু করেছে, ব্রাজিলও একটা বড় জয় দিক। র্যাঙ্কিংয়ে কোন দলের অবস্থান কোথায় সেটা আসলে কিন্তু খুব একটা ম্যাটার করে না, কারণ প্রত্যেকটা দলই নিজেদের যোগ্যতায় কোয়ালিফাই করে কিন্তু এসেছে এই ওয়ার্ল্ড কাপ খেলতে। সো আজকের ম্যাচটিতে যদি ব্রাজিল বড় ব্যবধানে জয় তুলে নেয়, একই সঙ্গে তাদের নকআউটের পথটা সহজ হবে, সেই সঙ্গে দর্শক বা সমর্থকদের মুখেও হাসি ফুটবে। তো আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ খবর। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিদ জানাচ্ছিলেন ব্রাজিল হাইতি ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ।